আসসালামু সরকারি সুহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর বাংলা শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে দীর্ঘদিন পাঠদান কার্যক্রম বন্ধ ছিল। বিগত কিছুদিনে রমজানের ছুটির কারণে ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তোমরা অনেকেই জেনেছ তোমাদের জুন মাসের 20 তারিখে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। সেখানে তোমাদের 100 নম্বরের নৈর্ব্যক্তিক থাকবে। আর সময় হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তোমাদের পূর্বে যে গদ্য এবং কবিতাগুলো পড়ানো হয়েছে সে বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখবে। পরবর্তী ক্লাসে তোমাদের সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হবে যে কোন কোন বিষয়গুলি থাকবে। আর এর সঙ্গে লাল সালু থেকেও কিছু প্রশ্ন করা হবে। পরবর্তী ক্লাসে তোমাদের লাল সালু উপন্যাস সম্পর্কে ধারণা দেওয়া হবে। যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে বাংলা প্রথম পত্রের একটি কবিতা তাহারই পরে মনে এটি পড়াবো। তোমরা প্রত্যেকেই বাংলা প্রথম পত্র বইটি সামনে নাও। আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে দেব এবং কবিতার প্রত্যেকটি লাইন ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে তাহারই পরে মনে। আমরা কবিতার নামটি দেখে বুঝতে পারি যে এখানে কোনো একজন ব্যক্তিকে মনে পড়ে বা এরকম কিছু একটা হবে। কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। আমরা কবি সুফিয়া কামাল সম্পর্কেও জানি যে নারী আন্দোলনের পথিকৃৎ। সুফিয়া কামাল বাংলাদেশের একজন স্বনামধন্য কবি। কবি কোনো একজন ব্যক্তির স্মৃতি কাতরতা কবিতায় প্রকাশ করেছেন। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবি মনে যে শোকের ছায়া নামে সেই বিষয়টি কবি এখানে তুলে ধরেছেন। আমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জানব, তারপরে আমরা মূল কবিতায় ফিরে যাব। শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকেই বই সামনে নাও। আমি কবি পরিচিতি আলোচনা করছি এবং তোমাদের এ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে সেগুলি তোমাদের বলবো। তোমরা সেগুলো লাল কলম দিয়ে আন্ডারলাইন করে রাখবে। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। আমি পূর্বেই বলেছি যে তিনি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তাঁর জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে। তাহলে এখানে কবির জন্মসাল যেটা 1911 খ্রিস্টাব্দের 20 জুন, জন্মসাল এবং তারিখ এবং জন্মস্থান বরিশাল, তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে নাও। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। এখন দেখো এখানে দু রকমের বিষয় রয়েছে যে কবির জন্ম কোথায়, বরিশালে। কবির পৈতৃক নিবাস অর্থাৎ পৈতৃক মানে পিতার, নিবাস মানে বাড়ি। কবির পিতার যে বাড়ি, মূল যে বাড়ি, সেটা ছিল কুমিল্লা জেলায়। তাহলে তার পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। এটাও দাগ দাও। কবির পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। পিতামাতার নাম তোমরা জানবে, কিন্তু তোমাদের পরীক্ষায় পিতামাতার নাম থেকে অতটা প্রশ্ন হয় না। তবু তোমরা যেহেতু আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট কবি সুফিয়া কামাল, তার পিতামাতার নাম তোমরা জেনে রাখবে। যে সময় সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করেছেন তখনকার সময় মেয়েরা স্কুলে যেত না। যারা তখন লেখাপড়া করতে চেয়েছেন তারা পরিবারের সেই গণ্ডির মধ্যে থেকে পরিবারের বড় কোনো ব্যক্তি, যেমন তার ভাই হতে পারে, বাবা হতে পারে, এদের সংস্পর্শে এসে, এদের সাহচর্যে এসে লেখাপড়া করতেন। অর্থাৎ এখানে বলা যায় যে স্বশিক্ষা শিক্ষিত হতেন, ওরকম কিছু একটা বিষয়। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন।
তিনি পরিবারের মধ্যে থেকেই, গণ্ডির মধ্যে থেকেই লেখাপড়া করেছেন এবং লেখাপড়া শিখে তিনি বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে চর্চায় আত্মনিয়োগ করেন। অর্থাৎ তিনি ঘরে বসেই কবিতা বা এরকম সাহিত্যের কোনো বিষয় তিনি নিজেই লিখেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। এখন এখানে একটা উল্লেখযোগ্য নৈবেদিক আছে, সেটা হলো, যদি এভাবে তোমাদের কোশ্চেন করা হয় যে বাংলা সাহিত্যের জননী কবি কে, উত্তর হবে বেগম সুফিয়া কামাল। তোমরা এই লাইনটাও দাগ দাও যে জননীর সম্ভাষণে ভূষিত হয়েছে, ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নৈবেদিক, ওখান থেকে তোমাদের পরীক্ষায় দেওয়া যেতে পারে। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। এছাড়া তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতি কথা লিখেছেন। বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক সহ বিভিন্ন পদকে তিনি ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। সুফিয়া কামালের যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো তোমরা একদম ঠোঁটের আগায় মুখস্থ করবা। এখানে 4টা কাব্যগ্রন্থের নাম রয়েছে, এক নিঃশ্বাসে যাতে বলতে পারো সেভাবে এগুলো মুখস্থ রাখবা। কারণ এরকম প্রশ্ন হতে পারে যে মায়া কাজল কি, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ, গল্পগ্রন্থ? তাহলে সঠিক উত্তর কি হবে? কাব্যগ্রন্থ। বা মায়া কাজল কাব্যগ্রন্থটি রচয়িতাকে, উত্তর কি? বেগম সুফিয়া কামাল। একটা বিষয় থেকে অথবা নিম্নের কোনটি বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ, এখান থেকে একটা দেয়া থাকলো এবং বাকি 3টা থাকলো। তাহলে দেখো তোমরা যে এই যে কয়টা কবিতা কাব্যগ্রন্থের নাম দেওয়া রয়েছে, এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। তোমরা যদি কাব্যগ্রন্থগুলোর নাম জেনে রাখো তাহলে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তোমরা সেগুলোর উত্তর দিতে পারবে। আর বিভিন্ন পদক থেকেও প্রশ্ন আসে যে সুফিয়া কামাল নিজের কোন পদকে ভূষিত হন, এখান থেকে একটা দেওয়া থাকলো, বাকি কতগুলো থাকলো তোমাকে সঠিক উত্তরটি বাছাই করে সেটাকে উত্তর করতে হবে। আর তার মৃত্যু সাল 1999 সাল 20 নভেম্বর। দেখো জন্ম হচ্ছে 20 জুন, তারিখটা কিন্তু ঠিক আছে, সংখ্যাটা 20 জুন, আর মৃত্যু হচ্ছে 20 নভেম্বর। আর ওখানে হচ্ছে 1911-1999। আচ্ছা, এবার আমরা কবিতার মূল বিষয়ে চলে যাই। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম। পূর্বেই বলেছি যে তাহারই পরে মানে কবিতার মধ্যে বেগম সুফিয়া কামাল তার স্বামী হারানোর বেদনাকে তুলে ধরেছেন। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এতে কবি মনে একটি দুঃখের ছায়াপাত ঘটে, তার মনে দুঃসহ যন্ত্রণার সৃষ্টি হয়। তখন বসন্ত ঋতু চলে এসেছে, কিন্তু কবি বসন্ত ঋতুকে নিয়ে তখনও কোনো সাহিত্য রচনা করেননি। কবির যারা ভক্ত তারা বুঝতে পেরেছিলেন যে কবি সাহিত্য রচনা করেননি। এরা কবি ভক্ত কিছু প্রশ্ন করেছেন এবং কবি সেই ভক্তের প্রশ্নের উত্তর দিয়েছেন। কবিতাটিতে সংলাপ আকারে এটি দেওয়া রয়েছে। এই কবিতার একটি বিশেষ গুণ হচ্ছে যে সংলাপ ধর্মিতা বা নাট্যগুণ। তোমাদের অনেক সময় সৃজনশীল যে প্রশ্ন হয়, কাঠামোবদ্ধ প্রশ্ন, সেখানে অনেক সময় খ নাম্বারে যে অনুধাবনমূলক প্রশ্ন থাকে তাতে অনেক সময় উল্লেখ থাকে যে তাহারই পরে মনে কবিতার মধ্যে নাট্যগুণ রয়েছে কি বা নাটকীয়তা আছে কি, বুঝিয়ে লেখো। তখন তোমাদের কি উত্তর করতে হয় যে তাহারই পরে মানে কবিতার মধ্যে নাট্যগুণ বা নাটকীয়তা রয়েছে, নাট্যগুণ রয়েছে। কারণ কবিতাটি হচ্ছে, কবিতার বিশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সংলাপ ধর্মিতা। কবিভক্ত এবং কবির সংলাপের মাধ্যমে কবিতাটি ক্রমান্বয়ে এগিয়ে গেছে। সুতরাং কবিতাটির মধ্যে নাট্যগুণ রয়েছে। এভাবেই লেখা যেতে পারে আর কি, সর্বোচ্চ 5 বাক্যে লিখলেই হবে 2 নম্বরের উত্তর। তাহলে আমরা দেখতে পাই যে কবি বসন্তকাল আসার পরেও কবিতা রচনা করেননি, কারণ কবির মন ছিল দুঃখে ভারাক্রান্ত। কবিভক্ত কবিকে প্রশ্ন করেছে যে কেন সে কবিতা লেখে না এবং কবিতার উত্তর দিয়েছে। এভাবেই কবিতাটি ক্রমান্বয়ে এগিয়ে গেছে। তাহলে আমি এখন কবিতাটি আবৃত্তি করছি এবং বিষয়গুলি বুঝিয়ে দেব। তোমরা নিশ্চয়ই মেইন বইটা বের করে এটা ধরবে এবং আমার সঙ্গে সঙ্গে বিষয়টি বোঝার চেষ্টা করবে। হে কবি ফাগুন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবির ভক্ত কবিকে প্রশ্ন করেছে, হে কবি, কবিকে সম্বোধন করেছে,
নীরব কেন? কবি তুমি কেন নীরব? ফাগুন যে এসেছে ধরায়, আমরা জানি যে ফাগুন মাস হচ্ছে বসন্তকাল, ফাল্গুন আর চৈত্র 2 মাস মিশে বসন্তকাল। কবির ভক্ত কবিকে প্রশ্ন করেছে যে কবি ফাল্গুন মাস তো এসেছে, ফাল্গুন মাস, এখানে ফাগুন মাস উল্লেখ করেছে, যে ধরা মানে পৃথিবী, যে পৃথিবীতে ফাল্গুন মাস চলে এসেছে, বসন্তকাল এসেছে, তুমি কেন নীরব? বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তব মানে কেন? তোমার, তুমি কি তোমার বন্দনার দ্বারা, তোমার আরাধনার দ্বারা, অর্থাৎ তোমার সাহিত্য লেখনের মাধ্যমে তুমি বসন্তকালকে বরণ করবে না? কবির ভক্ত কবিকে প্রশ্ন করেছে। এখন কবি এর উত্তর দিবে। কি উত্তর দিয়েছেন? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখন কবি বলেছে স্নিগ্ধ আখি তুলি, কবির স্নিগ্ধ আখি তুলে কবি ভক্তকে জিজ্ঞাসা করছেন দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার এখানে বসন্তকালকে বোঝানো হয়েছে। তোমরা বইয়ে যে শব্দটি রয়েছে দক্ষিণ দুয়ার, শব্দ দুটি নিচে আন্ডারলাইন করে পাশে তোমরা লিখে রাখো যে বসন্তকাল। দক্ষিণ দুয়ার বলতে এখানে বসন্তকালকে বোঝানো হয়েছে। আমাদের অনেকেরই দেখা যায় বাসা দক্ষিণমুখী বা দক্ষিণ দিকে ব্যালকনি থাকে, সেখান থেকে আমরা যা দেখি যে সুন্দর বাতাস প্রবাহিত হয়, আমাদের ঘরটি ঠান্ডা হয়ে যায়, বাতাসটি আমাদের কাছে গরমের দিনে অত্যন্ত আরামের, তৃপ্তিদায়ক। তাহলে বসন্তকালে আমরা জানি যে বসন্তকালে সুন্দর বাতাস প্রবাহিত হয়, তারপরে গাছে গাছে ফুল ফোটে, অন্যরকম একটা চেহারা হয়ে থাকে বসন্তকালে, গাছে কচি সবুজ পাতা গজায়। তাহলে এখানে কবি দক্ষিণ দুয়ার বলতে কিকে বুঝিয়েছেন? বসন্তকালকে বুঝিয়েছেন। দক্ষিণ দুয়ার গেছে বলি মানে বসন্তকালের আগমন কি হয়েছে কবি ভক্তকে জিজ্ঞাসা করেছেন। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, যে বসন্তকালে বাতাবি গাছে ফুল ফোটে, আমের মুকুল ধরে বসন্তকালে, দক্ষিণা সমীর, সমীর মানে বাতাস, মানে দক্ষিণা বাতাস তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, যে এই যে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয় তখন আমের মুকুলের গন্ধ, বাতাবির ফুলের গন্ধ বাতাসে মিশে যায় এবং সেই গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যায়। কবি জিজ্ঞাসা করেছেন এর জন্য ভক্তকে যে বাতাবির ফুল ফুটেছে কিনা, আমের মুকুল ওল ধরেছে কিনা, এবং দক্ষিণা বাতাসে চারদিক গন্ধে গন্ধে আকুল হয়েছে কিনা। কবির প্রশ্ন শেষ, এবার ভক্ত কবিকে উত্তর দিবে। এখনো দেখনি তুমি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। এখন কবির ভক্ত কবিকে উত্তর দিয়েছে যে কবি তুমি কি এখনো দেখো না, তুমি কেন এত উন্মনা কেন? ভক্ত তো জানে না যে কবির স্বামী মারা গেছে, এজন্য কবির মন দুঃখে ভারাক্রান্ত। না জেনে কবিকে বলেছে যে তুমি এত উন্মনা কেন, মানে আনমনা কেন, বেখেয়ালি কেন, আর কোথা তব নব পুষ্প সাজ, যে এই যে বসন্তকালে যে ফুল ফুটেছে সেটা দিয়ে তুমি কি নিজের ঘর সাজাওনি, নিজেও কি এই ফুলের অলঙ্কারে সজ্জিত হওনি? ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে। এবার কবি উত্তর দিয়েছে, কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেঁধেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এবার কবি তো আমরা জানি যে কবির খুব মন খারাপ, হ্যাঁ, সে কোনো এমন সাহিত্য রচনা করতে পারেনি। তাহলে কবি এখন মন খারাপ হয়ে সে একটু অন্য মনস্ক হয়ে অনেক দূরে তাকিয়ে বলছে, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি। অলোক মানে অলক্ষ্য, মানে দূরে, অনেক দূরে, যেখানে আমাদের দৃষ্টি পৌঁছায় না সহজে। পাথার মানে সমুদ্র, সে দূর সমুদ্র, বাহিয়া মানে বয়ে, তরিতার এসেছে কি, তরি মানে নৌকা, সে সুদূর থেকে সমুদ্র বয়ে নৌকা চলে এসছে। অর্থাৎ প্রকৃতির যে ঋতু রয়েছে, যে 6টি ঋতু, সেই ঋতুর পরিক্রমায় বসন্তকাল কি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখানে তরি বলতে নৌকা, কিন্তু নৌকা এখানে সে বসন্তকালকে বোঝানো হয়েছে। আর পাথার অর্থ সমুদ্র, সমুদ্র এখানে প্রকৃতির যে 6টি ঋতু সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। বেঁধেছে কি আগমনী গান, বসন্তকাল আসছে
এজন্য আগামনী গান কি বাজছে? মূলত বসন্তকাল আসলে তো আগামনী গান বাজে না, বসন্তকাল আসলে প্রকৃতির কিছু চিহ্ন আমরা দেখে বুঝতে পারি। যেমন গাছের পাতা শীতের শেষের দিকে ঝরে যায়, বসন্তকালে নতুন নতুন পাতা গজায়, সুন্দর বাতাস প্রবাহিত হতে থাকে, কোকিল ডাকে, সব কিছু শুনে আমরা বুঝতে পারি যে বসন্তকাল এসেছে। ডেকেছি কি সে আমারে, কবি বলেছে যে বসন্তকাল আসছে, সে কি আমাকে ডেকেছে? শুনি নাই রাখিনি সন্ধান। কবি বলেছে বসন্তকাল কি আসছে, কই আমি তো শুনি নাই, আমি তো সন্ধান রাখিনি। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবির ভক্ত এবার কবিকে বলেছে ওগো কবি, রচিয়া লহনা আজো গীতি, যে তুমি গীতি মানে গান, তুমি গান রচনা করো, সাহিত্য রচনা করো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। তোমার কণ্ঠে, তব মানে তোমার, তোমার কণ্ঠে বসন্তের বন্দনা শুনি, অর্থাৎ বসন্তকালকে নিয়ে তুমি কিছু সাহিত্য রচনা করো, তোমার কণ্ঠে শুনি। এটা হচ্ছে ভক্তের মিনতি, এ মোর মিনতি মানে আমার মিনতি, কবি ভক্তের মিনতি। মিনতি মানে কি? অনুরোধ। কবির ভক্ত কবিকে অনুরোধ করেছেন বসন্তকালকে নিয়ে সাহিত্য রচনা করতে। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো নাহক এবারে, আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলে নিত এসেছে ফাগুন সরিয়া। এবার কবির ভক্তের অনুরোধে কবি কি বলেছেন? মৃদু স্বরে কবি উত্তর দিয়েছেন নাই হলো না হোক এবারে, যে আমি তো এবার রচনা করি নাই, এবার নয় নাই হলো সেটা, আমার এই গাহিতে বসন্তকে বরণ করে আনতে আমি যে গান গাবো, কেন কেন গান গাবে? রহেনি সে ভুলেনি তো যে বসন্তকাল আমি গান গাই নাই, এজন্য বসন্তকাল তো ভুলেনি আসতে, এসেছে ফাগুনে সরিয়া। সরিয়া মানে স্মরণ করে, যে ফাগুন মাস আসছে, বসন্তকাল চলে এসেছে, কই আমার জন্য সে তো অপেক্ষা করে নাই, সে তো ভুলে নাই। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলেই বৃথাই। ভক্ত বলেছে যে তোমাকে স্মরণ করে না, এর জন্য তুমি কি অভিমান করেছো? যদিও বসন্তকাল এখন উপস্থিত হয়েছে, তুমি তাকে শুধু শুধু অবহেলা করলে। কহিল সে পরম হেলায় বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি সে এখন ভক্তকে উত্তর দিচ্ছে যে বৃথা কেন, অবহেলা কেন, ফাগুন মাস এসেছে, বসন্তকাল এসেছে, শাক ফুল কি ফোটেনি শাখে, শাখে মানে ডালে, যে ডালে কি ফুল ফোটে নাই, পুষ্পারতি পুষ্পের আরতি, পুষ্পের আরাধনা, পুষ্পের বন্দনা, লভেনি লাভ করেনি কি ঋতুর রাজন, ঋতুর রাজন মানে বসন্তকাল, যে বৃথা কেন, ফাগুন মাস আসছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাছের ডালে ফুল ফুটেছে, বসন্তকাল পুষ্পের আরাধনা লাভ করেছে, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, যে মাধবীর ফুল যে ফুটেছে, কুড়ি যে ফুটেছে, কই তাতেও তো গন্ধ আছে, করে নাই অর্ঘ্য বিরোচন, অর্ঘ্য মানে উপহার, বিরোচন মানে রচনা, যে উপহার রচনা করে না, এখানে বলছে উপহার তো রচনা করা, এভাবে কবি বলে না, এটা হচ্ছে কাব্যের ভাষায় কবি এই চরণের মাধ্যমে বুঝিয়েছেন যে ফাগুন মাস আসছে, ঠিকই গাছে গাছে ফুল ফুটেছে, চারদিকে ফুলে বসন্তকালকে ফুলের বসন্তকালে ফুলের সমারোহে চারদিকে অন্যরকম একটা সৌন্দর্য লাভ করেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, মাধবীর যে ফুল তাতেও গন্ধ বের হয়েছে, প্রকৃতিকে একটা উপহার দিয়েছে, অর্ঘ্য বিরোচন উপহার রচনা করেছে, এই সৌন্দর্যটাকে প্রকৃতিতে সে উপহার দিয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এখন ভক্ত বলেছে যে ঠিক আছে, ফুল ফুটেছে, ঋতুর রাজন বসন্তকাল পুষ্পের আরাধনা লাভ করেছে, মাধবী ফুলের বুকে মাধবীর যে কুড়ি তাতে গন্ধ আছে,
প্রকৃতিকে সে উপহার রচনা করেছে, উপহার দিয়েছে, তারপরেও বসন্তের প্রতি তোমার এই বিমুখতা কেন? কবির ভক্ত কবিকে জিজ্ঞাসা করেছে যে তুমি যে বসন্তকালকে নিয়ে সাহিত্য রচনা করছো না, তুমি কেন এত বিমুখ, এত বিরূপ কেন বসন্তের প্রতি? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? ভক্ত কবিকে জিজ্ঞেস করেছে, ঋতুরাজ বসন্তকালকে উপেক্ষা করে তুমি তাকে কেন ব্যথা দাও? এবার কবি তার ভক্তের উত্তরে বলেছেন, কহিল সে কাছে সরে আসি। এবার কবি ভক্তের কিছুটা কাছে চলে এসেছেন, এসে কবিকে বলেছেন, কুহেলে উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কি বলেছে কবি? কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর, মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে কবি বুঝিয়েছেন যে শীতকাল কুয়াশার চাদর মুখে মুড়ি দিয়ে চলে গেছে। কুহেলি উত্তরে মানে কুয়াশার উত্তরই হচ্ছে চাদর, সেটা পেঁচিয়ে মুড়িয়ে শীতকাল চলে গেছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। কোথায় চলে গেছে? পুষ্প শূন্য দিগন্তের পথে, যে দিগন্তে কোনো ফুল নাই সেই দিকে চলে গেছে। রিক্ত হস্তে, রিক্ত মানে খালি, রিক্ত হস্তে খালি হাতে তাহারই পরে মনে, কবির তাকেই মনে পড়ে ভুলিতে পারি না কোনো মতে। কবি কোনো মতে ভুলতে পারে না। এখন শেষের যে এই তিনটা লাইন, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতকাল চলে গেছে পুষ্প শূন্য দিগন্তের পথে খালি হাতে। অর্থাৎ শীতের যে করুণ বিদায়, কবি সেটাকে বুঝিয়েছেন যে শীতের করুণ বিদায়, কবির মন এখন ভারাক্রান্ত, এর জন্য কবি কোনো কিছু লিখতে পারে না। কিন্তু এই যে কবিতার যে শাব্দিক অর্থ, এই অর্থের অন্তরালে অন্য আরেকটি অর্থ রয়েছে, যেটাকে কবি বুঝিয়েছেন এখানে মাঘের সন্ন্যাসী চলে গেছে, অর্থাৎ কবির স্বামী কুহেলি উত্তরিতলে গিয়া, মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, অর্থাৎ কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা গেছে। মারা যখন গেছে, সে আমরা জানি যে মারা গেলে সবাই রিক্ত হস্তে খালি হাতে চলে যায়, তাকে বাড়ির কোনো একটা প্রান্তে তাকে দাফন করা হয়, তাহলে সে খালি হাতে চলে যায়। এজন্য সকলের মন কি ভারাক্রান্ত থাকে, মনের মধ্যে একটা অবসাদ, ক্লান্তি, বিষাদ, এগুলো বিরাজ করে, মনে একটা করুণ ছায়াপাত ঘটে, দুঃখের ছাপ থাকে। কবি এই যে শীতকাল চলে যাওয়া, এটাকে কবি তার স্বামীর চলে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন, যে কবির স্বামীও সেরকম শীতকাল যেরকম খালি হাতে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, কবিতাকে ভুলতে পারেন না। কবির স্বামীও সেরকম মারা গেছে, সেও খালি হাতে চলে গেছে, তাকেও কোনো একটা জায়গায়, নির্জন একটা জায়গায় দিগন্তের পথে তাকে দাফন করা হয়েছে। কবি এই বিষয়টাকে মূলত সেই শীতের সন্ন্যাসীর সঙ্গে তুলনা করে বিষয়টাকে এখানে ফুটিয়ে তুলেছেন, যে কবি তাকে কোনো মতেই ভুলতে পারেন না, এজন্য কবির খুব মন খারাপ। আর এই মন খারাপের কারণে কবি বসন্তকাল নিয়ে এবছর কোনো সাহিত্য রচনা করবেন না, এটাই কবি ভক্তকে উত্তর দিয়েছেন। তা কবির ভক্ত তো আর জানেন না যে কবির স্বামী মারা গেছে, এই জন্য কবি সাহিত্য রচনা করে না। এ কারণে কবির ভক্ত কবিকে কিছু প্রশ্ন করেছে এবং কবিতার উত্তর দিয়েছে। এই কবিতাটি সংলাপের মধ্য দিয়ে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে এবং কবিতার যে পরিণতি সেখানে আমরা দেখতে পাই যে কবি তার যে সাহিত্য রচনা না করার যে মূল বিষয়টা, সেটাকে কবি কবিতার শেষের দিকে ফুটিয়ে তুলেছেন, বিষয়টিকে ভক্তদের কাছে স্পষ্ট করেছেন। তো এই যে কবিতা, এটিকে আমি প্রথম বলেছি যে গঠন রীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা। কবিতার মধ্যে রয়েছে কি একটা বিষণ্ণতার সুর রয়েছে। তাহলে আমরা এই যে কবিতাটির মূল বিষয়টা পড়লাম, কবি পরিচিতি জানলাম, কবিতার মূল বিষয় পড়লাম। আর তোমরা হচ্ছে পরীক্ষার জন্য, নৈবেত্তিকের জন্য প্রত্যেকটা শব্দের অর্থ বুঝবে, প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে বুঝে পড়বে।
আর একটা কথা, তোমাদের যে কবিতা, তোমরা প্রথমেই কবিতার নামটা বুঝবা, কবির নামটা শুদ্ধভাবে সকলে লেখার চেষ্টা করবা। তোমরা অনেকেই থাকো যে কবিতার নাম তাহারেই পরে মনে, ভুলে অনেকেই কি করো তাহারেই মনে পড়ে লিখে ফেলো। তাহলে যখন এক্সামিনার দেখবে যে একটা স্টুডেন্ট কবিতার নামটা শুদ্ধ করে লিখতে পারে না, তার মানে কি সে পড়াশোনা অতটা মনোযোগী নয়, তাহলে তার একটা মনে বিরূপ একটা রেখাপাত ঘটবে ছাত্রের প্রতি। আর কবির নাম বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে থাকে, যেমন শামসুর রহমান, তোমরা লিখে ফেলো শামসুর রহমান। সুফিয়া কামাল, এখানে সুফিয়া কামালের দন্তস্বর জায়গা থেকে অন্যস্বর দিয়ে ফেলো, রস্বইকারের জায়গায় দীর্ঘইকার দিয়ে ফেলো। তোমরা এভাবে নামগুলো সঠিকভাবে পড়বে। তারপর তোমরা লেখক পরিচিতি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবে, কবিতার মূল বিষয়টা পড়বে। আর একটা বিষয়, শব্দার্থ টিকা থেকেও তোমাদের কোশ্চেন করা হয়, সে বিষয়টা তোমরা দেখবে। আর কবিতার শেষে পাঠ পরিচিতি থাকে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যেমন এখানে রয়েছে তারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এরকম নৈর্ব্যক্তিক হতে পারে তারই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবিতার মধ্যে তাৎপর্যময় বিষয়টা কি, সেটা হচ্ছে প্রকৃতি ও মানব মনের যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক, এটি কবিতার হচ্ছে মূল বিষয়। এরপর হচ্ছে কবির স্বামী 1932 খ্রিস্টাব্দে মারা যান, যে কবি কার মৃত্যুতে কবির বলে ছায়াপাত ঘুরেছে, তো কবির স্বামী বা কবির স্বামীর পুরো নাম কি, সৈয়দ নেহাল হোসেন, কত খ্রিস্টাব্দে মারা যান, 1932 খ্রিস্টাব্দে মারা যান। তারপর হচ্ছে তারই পরে মনে কবিতা গঠন রীতির দিক থেকে কেমন, এটি হচ্ছে সংলাপ নির্ভর রচনা। তাহলে তোমরা দেখো যে কবিতার কবি পরিচিতি, কবিতার মূল বিষয়, শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুন্দরভাবে পড়তে হবে, যাতে তোমরা নৈর্ব্যক্তিক আসলে সঠিকভাবে উত্তর দিতে পারো। কবিতাটা বারবার পড়তে হবে, না হলে যে বহুপদী যে প্রশ্ন থাকে নৈর্ব্যক্তিক, তার উত্তর দেওয়া তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আশা করি তোমরা কবিতাটি মনোযোগ দিয়ে আমার পড়াটি শুনেছো এবং তোমরা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আর তোমাদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে। তোমাদের তো এখন অনেক কম সিলেবাস, যেখানে ছিল তোমাদের বাংলা প্রথম পত্রে 12টা, গদ্য থেকে 12টা, কবিতা থেকে 12টা, সেখানে 5টি 10টি বাদ দিয়ে 7 আর 7 14টি রাখা হয়েছে। অত্যন্ত সংক্ষিপ্ত সিলেবাস, এটি আয়ত্ত করা খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে বইটা পড়ো, তাহলেই তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবে। তা এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা ক্লাস করেছো, পড়াটি শুনেছো, এজন্য তোমাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।